নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন সাতটার শক্তিশীল। আরও একটি রেল দুর্ঘটনা, আরও রক্ত ঝরলো, আরও কিছু মৃত্যু। বারবার এই ঘটনার সম্মুখীন হচ্ছি আমরা। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা, ভাইজ্যাগ রেল দুর্ঘটনা এবং তারপর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা। কয়েকটা প্রশ্ন উঠে আসছে আমাদের সামনে। সেই প্রশ্নগুলো একেবারে যাত্রী নিরাপত্তা নিয়ে। আমার আপনার বাড়ির লোক যারা এই ট্রেনগুলো করে বেড়াতে যান কিংবা ঘরে ফেরার জন্য এই ট্রেনগুলো ধরেন, তারা আর ঘরে ফিরতে পারেন না। যেমন শহর কলকাতার বেলেঘাটার এক বাসিন্দা, তিনি ওই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ছিলেন। তার বাড়ির বৃদ্ধ মা আজ কাঁদছেন, কাঁদতে কাঁদতে প্রশ্ন তুলছেন তার ছেলের কি দোষ ছিল। কিংবা উত্তর দিনাজপুর, কোচবিহারে থাকা সেই সব মানুষ যারা আজ এই ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন, তাদের পরিবারের মানুষজনের একটাই প্রশ্ন, তাদের কি দোষ ছিল? তারা তো বাড়ি ফেরার জন্যই ট্রেন ধরেছিল, তারা তো বাড়ি ফিরতে চেয়েছিল। কার গাফিলতিতে, কার জন্য আজ তারা আর বাড়ি ফিরতে পারল না? স্বজনহারা মানুষগুলোর চোখ, সেই কামরায় বন্ধ থাকা, দুর্ঘটনার পর বন্ধ থাকা মানুষগুলোর আর্তনাদ, বাঁচাও বাঁচাও বলে যে চিৎকার আমরা সারা দিন শুনলাম, আজ যখন আমি এই শো করতে বসছি আমায় রীতিমতো হন্ট করছে। জানি আপনাদেরও হন্ট করছে। তাই আগামী 1 ঘন্টা কোনো রকম রাজনৈতিক তর্কাতর্কিতে যাব না। নেতারা রয়েছেন, রেলের বিশেষজ্ঞরা রয়েছেন, কারণ খোঁজার চেষ্টা করব। দায় যদি কেউ নিতে চায়, কেউ নিতে চায় না। বারবার দেখেছি কেউ কোনোদিন দায় নিতে চায় না। তদন্ত হয়, রিপোর্ট হয়, কমিটি হয়, তারপর আবার জেকে সেই দিকেই চলে যাই আমরা। এবার এই শোতে দায় স্বীকার করার চেষ্টা করাবো আমরা। একের পর এক তথ্য তুলে ধরবো, কিন্তু তবে তার আগে প্রথমেই দেখে নেব আজ ঠিক কি হলো। দেখুন, আজ সবচেয়ে বড় প্রশ্ন উঠল যাত্রী নিরাপত্তা নিয়ে। যাত্রী নিরাপত্তার সঙ্গে কি তাহলে সমঝোতা করা হচ্ছে? সবচেয়ে বড় প্রশ্ন আজকের, যাত্রী নিরাপত্তার সঙ্গে কি সমঝোতা করা হচ্ছে? কারণ অ্যান্টি কলিশন ডিভাইস বা কবচ সেটা বসানো হচ্ছে না কেন? কেন বদলানো হচ্ছে না পুরনো সিগন্যালিং ব্যবস্থাকে? সংস্কার কেন করা হচ্ছে না শতাব্দী প্রাচীন রেল সেতুর? জাঁকজমকেই কি নিরাপত্তা উধাও হয়ে যাচ্ছে? বন্দে ভারতের কথা শুনছি, বুলেট ট্রেনের কথা শুনছি, এদিকে 49টা রুটে চালু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। তবে 23টি রেল দুর্ঘটনায় 371 জনের মৃত্যু হচ্ছে গত 2 বছরে, 2022 থেকে 2024-এর পরিসংখ্যান। প্রশ্ন উঠছে, মালগাড়ি সিগন্যাল ভেঙে কিভাবে এগোলো? এটা যান্ত্রিক ত্রুটি নাকি এটা চালকের দোষ? মালগাড়ির চালক কি ঘুমিয়ে পড়েছিলেন? 16 ঘন্টার ওপর তাদের কাজ করতে হয়, তাই প্রশ্ন তো উঠবেই। সব ট্রেনে কি এই কবচ সিস্টেম চালু করা হয়েছে বা অ্যান্টি কলিশন ডিভাইস রয়েছে, নাকি সত্যি এবার যাত্রী নিরাপত্তার সঙ্গে সমঝোতা করা হচ্ছে? আজ এই প্রশ্নগুলোই তুলব, আম জনতার প্রশ্ন তুলব। তবে কোনো রকম আজকে রাজনৈতিক মন্তব্যে যাওয়ার আগে আমরা একবার সরাসরি সুদীপ্তর কাছে যাব। সুদীপ্ত বেলেঘাটায় রয়েছে, কলকাতার বেলেঘাটায় রয়েছে সুদীপ্ত। যিনি মারা গিয়েছেন তার সঙ্গে, তার পরিবারের সঙ্গে সুদীপ্ত রয়েছেন। সুদীপ্ত, বেলেঘাটায় এই মুহূর্তে ছবিটা ঠিক কেমন? যার বাড়ির ছেলে আজ চিরনিদ্রার কোলে ঢলে পড়ল, তার বাড়ির লোকজন কি বলছে সুদীপ্ত? সুদীপ্ত, বেলেঘাটার বাসিন্দা শঙ্কর মোহন দাস, তার পরিবারের মানুষ কি বলছে? দেখো, গোটা পরিবারে এখন শোকের ছায়া, খুব স্বাভাবিক। গোটা পরিবার শুধু বললে ভুল হবে। এলাকায় তিনি গৌরদা বলে পরিচিত, সেই গৌরদার জন্য গোটা পাড়া এখন এই শঙ্কর মোহন দাসের বাড়ির সামনে, এবং গোটা পাড়ার লোকে ইতস্ততভাবে তারা বারবার আসছেন, বাড়িতে আসছেন। এখানে রয়েছেন তার বৃদ্ধা মা, রয়েছেন তার স্ত্রী, রয়েছেন তার কাকা এবং তার স্ত্রী স্বপ্নাদেবীর সঙ্গে সকাল 8:30টায় তার শেষবার কথা হয় যে আমি গাড়িতে উঠে গেছি, বৃষ্টি পড়ছে, চিন্তা করো না, বাড়ি ফিরবো। কিন্তু বাড়ি ফেরা হলো না শঙ্কর মোহন দাসের। সকাল 8:40-এ সেই বিপর্যয় নেমে আসে এবং সেই বিপর্যয় নিয়ে নানা কথা, নানা
আলোচনা তর্ক বিতর্ক চলছে, সেখানেও কিন্তু স্বপ্নাদেবী বারবার, যে কুণাল ঘোষ এবং পরেশ পাল এসেছিলেন, সেখানেও তিনি বারবার বলছেন কেন বারবার এই ঘটনা, কেন বারবার এই একই ঘটনা ঘটছে, কি করে মালগাড়ি এই একই লাইনে চলে এলো, কি করে কাঞ্চনজঙ্ঘাকে ধাক্কা মারলো, কেন এই ঘটনায় যেন বন্ধ হয়, অর্থাৎ সেই অ্যান্টি কলিং ডিভাইস যা কুণাল ঘোষও জানিয়ে বলছিলেন, জানিয়ে মমতা ব্যানার্জি বলেছেন, জানিয়ে গোটা দেশ জুড়ে চর্চা হচ্ছে। আমরা এখন, আমার সঙ্গে রয়েছেন এখন শঙ্করবাবুর কাকা সুরেশ মোহন দাস, একটু কথা বলে নেব কি ব্যাপারে, কি হলো সকাল থেকে, কি দেখলে, কি বিপর্যয় হলো? বাড়ির বড় ছেলে, বড়দার বড় ছেলে, সে মানে আমরা পিটি বয়স ছিলাম, আমার থেকে 2-3 বছরের ছোট বড় ছিলাম, এই আমরা তো খুব ঘনিষ্ঠ ছিলাম। ফলে আমি রিটায়ার আগে করেছি, আমি টেলিকমে ছিলাম, ও পোস্টালে ছিল। আমি 18-তে রিটায়ার করেছি, ও 23-এ রিটায়ার করেছে, 22-এর শেষে। রিটায়ার করার পরেও তিনি চাকরিতে যোগ চাকরি যেহেতু কাজকর্ম ভালো করতো, মানে ডিপার্টমেন্ট ওকে আবার কাজ করাচ্ছে, ওই কাজটা করাচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে যে আগে যে পার্মানেন্ট হিসাবে কাজ করতো সে পয়সা তো দেবে না, পয়সাটা কম যে, তবুও যেহেতু সুস্থ থাকে সেই জন্য কাজটা করছিল। কিন্তু এরকম যে অ্যাক্সিডেন্ট হবে সেটা কেউ ভাবেনি। সকালেও নাকি কথা হয়েছে, সকালে তো যখন গাড়ি ছাড়ে তার আগে কথা বলেছে, মানে কি গৌর, মানে শঙ্কর মোহন দাসের ডাকনাম গৌর, ওর বউর সাথে কথা বলে, হ্যাঁ, স্বপ্নার সাথে কথা বলছে, কাজে ওর সাথে কথা বলেছে যে ওটার পরে যা হয় যে আমি গাড়ি যাচ্ছে, আমি যেতে, এবার কিছু দূর পরে ফোন করবো বলেছে। এবার কিছু দূর আসার পরে গাড়িটা দাঁড়িয়ে গেছে, পিছন থেকে এসে মালগাড়িতে ধাক্কা মেরেছে। আপনারা কখন খবর পেলেন, কারা খবর এই তো টিভিতে দেখছিলাম, দেখে সন্দেহ হলো যে কাঞ্চনজঙ্ঘাতে তো আসার কথা আছে। তখন আমরা খোঁজ খবর নিই এবং আমার ভাইপো, আমার ভাইজির মেয়ে, ওরা শিয়ালদা যে হেল্প ডেস্ক করেছে ওখানে গেছিলো, সেখানেও সদুত্তর পাইনি। আবার তারপরে আমরা আমাদের রিসোর্স যেগুলো ছিল, রেলের যে হেল্পলাইন বা রেলের কিচ্ছু কেউ হেল্প করেনি, সরকারিভাবে কেউ কোনো ফোনও করেনি, জানায়নি। শুধু একমাত্র উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে ফোন করেছিল আমরা, তারপর সেটাও দুপুরবেলা। তখন তার আগে আমরা কনফার্ম হয়ে গেছিলাম বিভিন্ন সোর্স থেকে যে মারা গেছে। ওর কিছুদিন ধরুন 2022-23-এর মধ্যে স্টেন বসছিল দুটো বুকে, ফলে এমনি একটু অসুস্থও ছিলেন, ওইটাও সামলাতে পারেনি, হয়তো হার্টফেল করার কারণ হতে পারে, ধাক্কার হঠাৎ পড়েছে, হুমড়িকে পড়েছে, ওইটা হতে পারে। এটা আমার সন্দেহের কথা বলছি। বারবার ঘটনা ঘটছে, এটা আমার তো আশ্চর্য, আমি তো ধরুন কম বয়স হলো না, 65-66 বছর বয়স হলো আমার, এই দেখা অনেকগুলো রেল অ্যাক্সিডেন্ট দেখলাম, কিন্তু একই লাইনে বারে বারে কেন এই জিনিস হচ্ছে? একই লাইনে দুটো ট্রেন আসছে কী করে? বেশ, এর জন্য দায়ী কে? আমি আমার ঘরে গেল, আমি বুঝতে পারছি যে কি হলো, কিন্তু তদন্ত হবে, মৃত ড্রাইভারকে বলবে যে এর সিগন্যাল ব্রেক করে এসছে, ব্যাস হয়ে গেল, সাতক্ষণ মাপ, এবং সে বলে দেবে, সরকার বলে দেবে যে এত টাকা দেবো, সাতক্ষণ মাপ, কিন্তু পরিবারগুলো তো ড্যামেজ হয়ে যাচ্ছে। তার আমাদের যেরকম বড় ভাই। বেশ 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 ধন্যবাদ সুদীপ্ত, পরবর্তীতে আবারও ফিরবো তোমার কাছে। তবে এই মৃত শঙ্কর মোহন দাসের পরিবারের আত্মীয়, পরিবারের সদস্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন তদন্ত হবে, ক্ষতিপূরণ দেওয়া হবে, মৃত ড্রাইভারের ওপর দায় ঠেলে দেওয়া হবে। তবে যার বাড়ির লোক গিয়েছে, যে নিজের স্বজন হারিয়েছে, সেই জানে স্বজন হারানোর বেদনাটা। সত্যি তো আজ আম জনতার জন্য কয়েকটা প্রশ্ন সামনে আসছে, জল করছে সেই প্রশ্নগুলো। একই সঙ্গে আরও কয়েকটা তথ্য উঠে আসছে, যেমন ধরুন চমকেই কি গুরুত্ব দেওয়া হচ্ছে, গড়ে 2টো করে বন্দে ভারত এক্সপ্রেস হচ্ছে, কিন্তু নিরাপত্তাজনিত বুনিয়াদী পরিকাঠামো সেই সংস্কারের অভাব আর পূরণ হচ্ছে না। চমকে গুরুত্ব, গড়ে 2টো করে বন্দে ভারত হচ্ছে, তবে উপেক্ষিত নিরাপত্তাজনিত বুনিয়াদী পরিকাঠামোর সংস্কার। যাত্রী নিরাপত্তার সঙ্গেই কি সমঝোতা হচ্ছে? কেন বসানো হচ্ছে না অ্যান্টি কলিশন ডিভাইস? পুরনো সিগন্যালিং ব্যবস্থা বদলাচ্ছে না, সংস্কার হচ্ছে না, শতাব্দী প্রাচীন কিছু রেল সেতুর এর জবাব কে দেবে, এর দার কে নেবে? সব কোচে তো কবচ সিস্টেম বসানোর কথা ছিল, এত বিলম্ব হচ্ছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি নাকি কবচ সিস্টেম শুরু করেছেন, আজ সুকান্ত মজুমদার বলছেন আচ্ছা হবে আরামসে হবে, আর আরাম করার সময় নেই, সরি। ডাইনামিক প্রাইসিং করেছেন,
প্রবীণ যাত্রীদের টিকিটে ছাড় বন্ধ হয়েছে, প্ল্যাটফর্ম টিকিটের দাম দ্বিগুণ হয়েছে, আয় তো বাড়ছে, আয়ের টাকাটা যাচ্ছে কোথায়? যাত্রী নিরাপত্তা, যাত্রী সুরক্ষায় সেই টাকাটা নেই কেন? আজ এই প্রশ্নের উত্তরই তো খুঁজবো। আমার সঙ্গে যারা রয়েছেন আসুন তাদের সঙ্গে আলাপ করে নিই। মণিকাঞ্চন রয়েছেন আমাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আমাদের সঙ্গে অনিন্দ দাস রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে, এবং সমীর গোস্বামী রয়েছেন প্রাক্তন ইন্ডিয়ান রেলের সিপিআরও। এবং সমীরবাবু অত্যন্ত প্রবীণ মানুষ, তিনি দীর্ঘদিন রেলে কাজ করেছেন। আমি সমীরদা আপনার কাছে যাওয়ার আগে একবার মণিকাঞ্চনের কাছে যাব। মণিকাঞ্চন, আমার মনে রয়েছে নীতিশ কুমার তিনি রেলমন্ত্রী হিসেবে রিজাইন করেছিলেন, একাধিক রেলমন্ত্রক মোরারজি দেশাই তিনি রিজাইন করেছিলেন। আজকে অশ্বিনী বৈষ্ণব রেজিগনেশন যারা চাইছেন, খুব কি ভুল করছেন? দেখুন, সর্বপ্রথম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হাত জোর করে যারা এই অ্যাক্সিডেন্টে ইনজোর্ড হয়েছেন বা মৃত তাদের পরিবারের প্রতি সমবেদনা। আমি একবারও বলবো না যে কেন্দ্রীয় সরকার যারা মৃত তাদের জন্য 10 লাখ, যারা সিভিয়ারলি খুব গুরুতর আহত তাদের জন্য 2.5 লাখ, বা যারা ইনজোর্ড আহত তাদের জন্য 50,000 টাকা দিয়েছেন, তার জন্য বিরাট বড় একটা কাজ করে দিয়েছেন, সেটাও আমি বলবো না। এটা আমাদের কর্তব্য হিসাবে আমরা করছি। কিন্তু বিষয় যেটা, যে আমরা এর আগেও যখন রেল অ্যাক্সিডেন্ট, এরকম নয় যে এটা প্রথমবার হলো বা ভারতীয় জনতা পার্টির সময়ই রেল অ্যাক্সিডেন্ট হচ্ছে। এর থেকে ভয়ানক ভয়ানক রেল অ্যাক্সিডেন্ট আমরা দেখেছি। এবং রেল অ্যাক্সিডেন্টের সময় এটাও দেখেছি, আমি রাজনীতি করতে চাই না, আমি এটাও বলতে চাই না যে মমতা ব্যানার্জি যখন রেল অ্যাক্সিডেন্ট হয়েছিল গিয়ে বলেছিল এটা তো আমরা করিনি, সিপিএম ষড়যন্ত্র করেছিল। আমরা এই রেল অ্যাক্সিডেন্ট নিয়ে রাজনীতির মাত্রা এমন জায়গায় দেখেছি, জ্ঞানেশ্বরী অ্যাক্সিডেন্টের জন্য যাকে দায়ী করা হয়েছিল তার বাইকে চড়ে আমাদের মুখ্যমন্ত্রী ঘুরেছে, যে কথাগুলো এতদিন আমাদের এনকেটিভির অ্যাঙ্কার এতক্ষণ ধরে বলছিলেন, তার কথাগুলোই তিনি রিপিট করছেন, ন্যারেটিভ তারই, সেই ন্যারেটিভগুলোই বলছেন। সুতরাং সেইগুলো নিয়েও একটু আলোচনা করা উচিত। এত ছবি দেখানো হলো, তার সময় যখন আপনি বললেন, আমি আপনাকে বলে রাখি 1956 সাল লাল বাহাদুর শাস্ত্রী আরিয়ালুর ট্রেন দুর্ঘটনার পর মোরাল রেসপন্সিবিলিটিতে রিজাইন করেছিলেন। 1998 সাল নীতিশ কুমার গাইসাল ট্রেন দুর্ঘটনার পর মোরাল রেসপন্সিবিলিটিতে রিজাইন করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে নিয়ে আপনি আমায় এত বড় অভিযোগ দিলেন, বেশ করেছেন, আপনাদের কাজই হচ্ছে অভিযোগ দেওয়া, দেবেন আপনারা। তিনি 2000 সালে দুবার দুটো ট্রেন দুর্ঘটনার পর রেজিগনেশন করেছিলেন। তৎক্ষণাৎ তৎকালীন প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ী সেই রেজিগনেশন রিজেক্ট করে। মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু মোরাল রেসপন্সিবিলিটি ক্লেম করে রিজাইন করেছিলেন। আমি তো ওটাই আসছিলাম যে দুবার রেজিগনেশনের নাটক করেছেন উনি, কিন্তু রেজিগনেশন দেননি। কিন্তু আমরা কি দেখেছি দীর্ঘদিন ধরে, যে অ্যাক্সিডেন্ট হয়, আর সেই অ্যাক্সিডেন্ট যতগুলো রেল মিনিস্টার, আপনারা এতক্ষণ ধরে, আমি রাজনীতি করব না আজকে, বারবার বলছি, কিন্তু যেটা অন্যান্য কোয়ালিশন গভর্নমেন্টের যে মেন কন্ট্রোলার থাকে, ছোট কম এমপি কিন্তু কন্ট্রোল সে করে, তাদেরকে আমরা রেল মিনিস্ট্রি দেখেছি, সেটা নীতিশ কুমার হোক, মমতা ব্যানার্জি হোক, রামবিলাস পাসওয়ান হোক। তারপরে সে তার রাজ্যের জন্য বারবার করে বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসে, এবং সেই প্রজেক্টগুলো 20 বছর 25 বছর এতক্ষণ ধরে বলছিল এখানে কেন হচ্ছে না 20 বছর 25। আজকে মমতা ব্যানার্জি যখন এত শিলান্যাস করেছিল, আমরা শিলাদি বলতাম, তার প্রজেক্টগুলো আজকে 20 বছর 25 বছর পর আমরা পূর্ণ করছি। আমরা বলিনি যে বিরোধী দল করছে। তবে এখানেই আপনার কাছে আমি একটা, আপনার শুনুন, আপনার সরকারের দেওয়া তথ্য, মিশন জিরো অ্যাক্সিডেন্ট কাদের প্রকল্প? 2016-2017 সালে আপনারা চালু করলেন মিশন জিরো অ্যাক্সিডেন্ট। 2019-2020-তে অ্যাক্সিডেন্ট হলো না, সত্যি ওই শূন্য ফিগার আপনারা মেনটেন করতে পেরেছিলেন। তারপর 2020-21 সালের পর যদি আমরা দেখি, শুধু রেল অ্যাক্সিডেন্টের গ্রাফ বেড়েছে এমনটাই নয়, রেকর্ড 2022-23 সালের রেকর্ড হয়েছে। আমি সেই তথ্যটাই খুঁজছি, 2022-23 সালের রেকর্ড। 2022 সালের শেষ থেকে 2023 সাল পর্যন্ত দুর্ঘটনার সংখ্যা বিগত 20 বছরের রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। আপনাদের জিরো অ্যাক্সিডেন্ট পলিসি। ক্রিকেট খেলা হচ্ছে, ক্রিকেট কত রান হলো, কত অ্যাক্সিডেন্ট হলো, কত বডি গেল, এটা ক্রিকেট খেলা হচ্ছে। এটা কি হচ্ছে? ক্রিকেট খেলা হচ্ছে। তুমি যেমন ভাবে বলছো যেন ক্রিকেট খেলা হচ্ছে, একদমই একটা নয়। শোকের ছায়া, একটা শোকের ছায়া, মণিবাবু, সেইখানে গিয়ে রাজনীতি করা হচ্ছে। বলে যে কতগুলো করা হচ্ছে, আমরা বলছি যে রাজনীতি করছি না। আজকে যারা রেল মিনিস্টার হয়েছিল তারা রেল মিনিস্ট্রির প্রজেক্টগুলোকে বড় বড় করে দেখিয়েছে, কোনো কিচ্ছু নেই, অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে 5 লাখ টাকার প্রজেক্ট হয়ে গেছে 5 কোটি টাকা। এর জন্য দায়ী। আমি আপনার এই পয়েন্ট নিয়ে একবার সমীর বাবুর কাছে যাব। একটা প্রশ্ন বলছি, সমীর বাবু, আমি আসবো আপনার কাছে। সমীর বাবু, সেই টাকা তথ্য দিন। এলএইচবি কোচ তো সমস্ত ট্রেনে থাকার কথা,
অ্যাটলিস্ট 2016 সালের মিশন জিরো অ্যাক্সিডেন্টে তাই তো বলা হয়েছিল, সংকল্প নেওয়া হয়েছিল, রেল এই প্রকল্প ঘোষণা করার পর বলেছিল যে শুধুমাত্র নিয়মিত রেল লাইনের রক্ষণাবেক্ষণই নয়, সিগন্যালিং ব্যবস্থা থেকে এলএইচবি কোচ থেকে অ্যান্টি কলিশন ডিভাইস এই সমস্ত কিছু চালু করা হবে, তার জন্য বিপুল অর্থ তারা বাজেটে ঘোষণা করেছিল। কাঞ্চনজঙ্ঘাতে এলএইচবি কোচ নেই কেন? দেখুন, এটা সামগ্রিকভাবে আবার বলতে হবে যে এখন কিন্তু এলএইচবি কোচও আমাদের দেশের যে সমস্ত নির্মাণ কারখানা আছে, কোচ নির্মাণ কারখানা, সেখানেই তৈরি হচ্ছে এবং সেইখানে তৈরি করতে গেলে দুটো জিনিস কিন্তু লাগে, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে অর্থ। তা এইটাতে কি হচ্ছে জানেন, এদিকে আমার ট্রেনের সংখ্যা অজস্র, হাজার হাজার। তা সেক্ষেত্রে যদি সবগুলোকে পাল্টাতে হয় একটু সময় লাগবে, আর অর্থেরও প্রয়োজন আছে। আপনারা জানেন যে যাত্রীবাহী ট্রেন চালিয়ে রেলের লোকসান হয়, কিছুটা উসুল করা হয় আমাদের মালগাড়ি চালিয়ে, কিন্তু লোকসান এখনও আছে। ইদানিংকালে একটু অপারেটিং রেশিও ভালো হয়েছে, অর্থাৎ অপারেটিং রেশিও আপনারা জানেন 100 টাকা আয় করতে গেলে কত টাকা ব্যয় হয়। আগে 100 টাকার উপর ব্যয় হতো, এখন সেইটা একটু নিচে নেমেছে, কিন্তু তাহলেও তো যতটা প্রয়োজন ততটা আসছে না, যার ফলে এলএইচবি রেক দেওয়া যায়নি সব ট্রেনগুলোতে। আচ্ছা, যদি এলএইচবি থাকতো তাহলে কি এই দৃশ্যটা, যে দৃশ্যটা আপনি এই মুহূর্তে দেখছেন, একটা কোচের ওপর আরেকটা কোচ উঠে পড়েছে, এলএইচবি থাকলে এই দৃশ্যটা দেখতাম না তো? দেখুন, সমগ্র প্রশাসনের পক্ষ থেকে, যেহেতু আমি এক সময় এটাতে সঙ্গে যুক্ত ছিলাম অঙ্গাঙ্গিভাবে, তো সেই জন্যে আমি আগে অত্যন্ত দুঃখ প্রকাশ করব, আমরা সকলে মর্মাহত যে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। এইটা কত বড় হয়েছে, কত লোক মারা গেছে, সেই হিসেবের মধ্যে না গিয়ে বলতে পারি একটা প্রাণহানিও যেন না হয়, সেটাই তো আমাদের লক্ষ্য। এক্স্যাক্টলি। কিন্তু এইবারেতে দেখুন, পেছন থেকে এসে মেরেছে, স্পিডিং একটি গাড়ি, না হলে এরকম হয় না। এই যে এখানে দেখুন, প্রথম হচ্ছে এসএলআর। এলএইচবি কোচ থাকলে একটা কামরার উপর আরেকটা কামরা উঠে যেতে পারে? একদম উঠতে পারে না, সেটা বলা যায় না। কত জোরে সংঘর্ষটা হচ্ছে তার উপর নির্ভর করে, কিন্তু সাময়িকভাবে ওঠে না, এটাই তো আমরা জানি। ওঠে না কিন্তু এবং আজ যদি কাঞ্চনজঙ্ঘাতে এখানে আরেকটু কি হয় না সমীর বাবু, আজ যদি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এলএইচবি কোচ থাকতো তাহলে কি বেলেঘাটার এই মানুষটি প্রাণে বেঁচে যেতে পারতেন? যদিও ইটস এ ভেরি হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন, তবে এই ছবিটা হয়তো আমরা দেখতাম না। এলএইচবি রেক থাকলে গার্ড ড্রাইভারের খুব একটা নিরাপত্তার একটা মানে বলা যাবে যে না গ্যারান্টি দেওয়া যাবে এরকম নয়, কারণ গার্ড যেখানে মারা গেছেন সেটা লাস্ট কোচ এসএলআর, আমরা বলি সেকেন্ড ক্লাস লাগেজ ভ্যান, এবং ওইখানেই কিন্তু গার্ডের ব্রেকটা থাকে। তিনি মারা গেছেন। এলএইচবি রেক দিলে রেকটা হয় কি, অনেকটা ওই সামনে পেছনে জায়গা থাকে, ফলে ভেতরে আঘাতটা কম লাগে, মানে যাত্রী নিরাপত্তা বাড়ে। কিন্তু এখানে একটা কথা বলুন তো, অ্যান্টি কলিশন ডিভাইস কিংবা কবচ যাই বলি না কেন, কবচ কি এখন সমস্ত রেলে লাগানো হয়? না, হয় না। তার কারণ কবচ লাগানো নিয়ে খুব কথা হয়েছিল, আমরা খুব আশাবাদী ছিলাম, কিন্তু পরে ব্যবহার করে দেখা গেল এই নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলেই দূরপাল্লার গাড়িতে লাগানো হলো কয়েকটাতে, তাতে দেখা গেল ফল আশানুরূপ নয়। তবে এই কবচের কথা, সমীর বাবু আমি সরি আপনাকে ইন্টারাপ্ট করলাম, না বলুন। এই কবচের কথা করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি বলেছিলেন, শুধু বলেননি, হাতে দুটো রেলের মডেল নিয়ে রীতিমতো এক্সপ্লেন করে দেখেছিলেন যে কেন কবচ দরকার। দেখুন ফাইল বাইট, দেখুন করমণ্ডল দুর্ঘটনার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। एक सेफ डिस्टेंस पे अपने आप कवच उसे रोक लेगा। दो ट्रेन अगर एक के पीछे एक जा रही हो तो पीछे वाली ट्रेन को कवच अपने आप एक सेफ डिस्टेंस पे रोक लेगा। बहुत बड़ा सेफ्टी का फैक्टर है। रेड सिग्नल की तरफ अगर अप्रोच करेगी ट्रेन तो अपने आप स्लो हो जाएगी और रुक जाएगी। इस वर्ष 2000 किलोमीटर पर कवच का इंस्टॉलेशन करेंगे।
और आगामी वर्षों में हर वर्ष 4 से 5,000 किलोमीटर का टारगेट लेंगे। উনি বলছেন টার্গেট নেব, সবকিছু তো করা হবে। না, না। এখানে আমি অনিন্দ্যদার কাছে আসবো। অনিন্দ্যদা, রেল বাজেটের তথ্য বলছে রেলের বাৎসরিক বাজেট বেড়েছে। কিরকম ভাবে বেড়েছে? বিভিন্ন প্রিমিয়াম ট্রেন পরিষেবাগুলির মধ্যে একা বন্দে ভারত, তার জন্যই রেল বাজেটে বরাদ্দ করা হয়েছে লক্ষ কোটি টাকা, কয়েক লক্ষ কোটি টাকা। এক একটি বন্দে ভারত ট্রেন বানাতে খরচ হয় প্রায় 105 কোটি টাকা। পাশাপাশি বন্দে ভারতের উপযুক্তি লাইনের জন্য খরচ হয় আরও কয়েক কোটি টাকা। গত বছর 2022 সেপ্টেম্বর থেকে 2024 মার্চ মোট 49টি বন্দে ভারতের নতুন রুটে বন্দে ভারত চালু হয়েছে। তবে কি লাভ দেখেই পরিষেবা দিতে শুরু করেছে ইন্ডিয়ান রেল? প্রথমত যারা আজকের এই রেল দুর্ঘটনায় মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, এবং আমরা আশা করব যে অশ্বিনী কুমারের যদি নির্লজ্জ না হন তাহলে উনি পদত্যাগ করবেন এই রেল দুর্ঘটনার দায় কাঁধে নিয়ে। 2, একটু আগে বিজেপির প্রতিনিধি রাজনীতি করবেন না বলে সমস্ত রকম রাজনীতি করে গেলেন, কিন্তু আসল যে জায়গাটা সেই জায়গাটায় উনি মুখটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলেন। প্রথম প্রশ্ন হচ্ছে, মোদী সরকার রেল মন্ত্রকটি রাখলেন কিন্তু রেলের বাজেট, যেটা রেলের বাজেট ছিল সেটাকে সাধারণ বাজেটের সঙ্গে মিশিয়ে দিলেন 2016 পর থেকে। একদম। তার ফলে কি হলো, রেলের জন্য আলাদা যে নীতি নির্ধারণ বা আলাদা সুরক্ষার ব্যাপার বা আলাদা নিরাপত্তার ব্যাপার সেইগুলো আর থাকলো না, এবং রেল বাজেটটাকে আস্তে আস্তে আমরা দেখলাম যে রেলের বাজেটের টাকা যে স্যাংশন হতো অর্থ বরাদ্দতে সেটা কমতে শুরু করলো। এবার দেখুন, বাংলার প্রতি চিরকালই ভারতীয় জনতা পার্টির একটা বঞ্চনা আছে। বাংলার কোনো ট্র্যাকে বসেনি কবচ, যে কবচের কথা আপনি একটু আগে বারবার বলছিলেন, এবং রেল সুরক্ষার আধুনিক প্রকল্পের জন্য এলএইচবি কোচ, তার জন্য ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি তৈরি হয়ে হচ্ছে 2016 সালে চেন্নাই। সেখান থেকে উনি বলেছিলেন, রেল মন্ত্রক বলেছিল ভারত সরকার যে 2016 থেকে 4 বছরের মধ্যে ভারতবর্ষের সমস্ত রেলে এলএইচবি কোচ লাগানো হবে, কিন্তু আজকে 2024 সেখানেও এলএইচবি কোচ লাগানো হলো না। এবং রাষ্ট্রীয় রেল সুরক্ষা কোষে 1 লক্ষ কোটি টাকা নির্ধারণ করা হয়, 5 বছর ধরে এই টাকা খরচ করতে হবে, এটা রেল মন্ত্রক তার নোটিফিকেশন এবং সূত্রে বলেছিল, কিন্তু আমরা দেখলাম এখনো কোনো টাকা সেই বরাদ্দ থেকে খরচ করা হলো না। এখন প্রশ্ন হচ্ছে, একটু আগে মণিকাঞ্চন বাবু বলছিল যে রানের ব্যাপার, 2023 সালে ভারতবর্ষের বুকে সব থেকে বেশি রেল দুর্ঘটনা হয় এবং 300-র বেশি মানুষ মারা গেছে রেল দুর্ঘটনায়। টোটাল রেল দুর্ঘটনা হয়েছে 18টা। এবং আপনার মনে আছে 2022 থেকে 2024 23টি রেল দুর্ঘটনা হয়েছে, 300-র বেশি মানুষ মারা গেছে। 371 জন মানুষের মৃত্যু 300-র বেশি মানুষ মারা গেছে, আমি তো বলছি, সেটাই বললাম। তো ছোট বড় মিলে 18টি ট্রেন দুর্ঘটনা হয়েছে, এবং উড়িষ্যার করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার সময় আমরা দেখেছি 296 জনের মৃত্যু হয়েছে। তারপরও রেল মন্ত্রকে কিন্তু টনক নড়েনি। এখন প্রশ্ন হচ্ছে, এলএইচবি কোচ দিলে কি সুবিধা হয়? এলএইচবি কোচ দিলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে, যদি মুখোমুখি কোনো সময় ধাক্কা লাগে, যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে একটা কোচের ওপরে যাবে না, একটা কোচের মধ্যে ঢুকে যাবে না, এবং উল্টোপাল্টা ভাবে সেটা উল্টে যাবে না। ফলে মানুষের যাত্রী সুরক্ষার পরিষেবাটা মানুষ পাবে এবং নিরাপত্তাটা পাবে। কিন্তু আমরা কি দেখছি, বন্দে ভারত তেজস ট্রেনের জন্য কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। একটা বুলেট ট্রেন তৈরি করতে গেলে তাকে 150 কোটি টাকা করতে হচ্ছে, বন্দে ভারতের জন্য 160 কোটি, এবং আমরা দেখছি বগির জন্য 6 কোটি টাকা স্যাংশন হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ, আমার আপনার মতো মধ্যবিত্ত মানুষ, যখন আমরা ঘুরতে যাচ্ছি বা কাজে যাচ্ছি, তখন যেই সমস্ত ট্রেনগুলোতে আমরা অ্যাভেল করছি বা যে ট্রেনগুলোতে আমরা যাচ্ছি, তাদের নিরাপত্তা বলাই কি, তাদের সুরক্ষা করা। এখানে মণিবাবুর কাছে আমার একটা প্রশ্ন আছে। মণিবাবু, 2016-17 সালে আপনাদের সংকল্প ছিল মিশন জিরো অ্যাক্সিডেন্ট, নিশ্চয়ই মানবেন? অত্যন্ত ভালো সংকল্প, যে যাতে কোনো রকম দুর্ঘটনা না হয়, প্রাণহানির সংখ্যা যাতে শূন্য হয়। সেই সংকল্পপত্রে আপনারা বলেছিলেন, রীতিমতো ঘোষণা করেছিলেন, যে দুর্ঘটনা এড়াতে সিগন্যালিং সিস্টেম এবং দুর্ঘটনা প্রতিহত করতে সংকল্প নেবেন। আপনারা বলেছিলেন সক্ষম এলএইচবি রেল বগি ও আধুনিক ইঞ্জিন ব্যবহার করা হবে, অর্থাৎ এলএইচবি কোচ দেওয়া হবে, আধুনিক ইঞ্জিনিং করা হবে, সিগন্যালিং ব্যবস্থার উন্নতি করা হবে। রাষ্ট্রীয় রেল সুরক্ষা কোষ থেকে 1 লক্ষ কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল এর জন্য, 1 লাখ ক্রোড়। 5 বছর ধরে এই অর্থ খরচ করা হবে শুধুমাত্র রেলে যাত্রী সুরক্ষার স্বার্থে। এটা আপনাদের ঘোষণা করা সরকারি পত্র। তারপর কি হলো? তোমার কাছে তথ্য আছে যে 2014-এর আগে কতটা সিগন্যালিং ছিল আর 2014-এর পরে কতটা? আমি ধরে নিচ্ছি 0 আছে। আমি ধরে নিচ্ছি, আপনার কথা ধরে নিচ্ছি কংগ্রেস কিচ্ছু করেনি, রাইট ফ্রম আফটার। আমি ধরে নিচ্ছি আপনার জন্য। আমি বলছি 2016 থেকে 2024, প্রায় 10 বছর, 10 না হলেও প্রায় 10 বছর, 8 বছরের ওপর। 8 বছরে আপনারা কি করলেন? অশ্বিনী বৈষ্ণব বললো 1 বছরের মধ্যে, আমি শোনালাম তো আপনাকে, করমণ্ডলের মধ্যে বলেছিল 1 বছরের মধ্যে সমস্ত দূরপাল্লার ট্রেনে এলএইচবি কোচ থাকবে, অ্যান্টি কলিশন ডিভাইস থাকবে। রেলের একজন প্রাক্তন কর্তা বিশেষজ্ঞ রেল নিয়ে, তিনি বলছেন বসানো হয় না, বিকজ ফান্ডস এর ক্রাইসিস আছে। এলএইচবি কোচেও ফান্ডস এর ক্রাইসিস আছে। কবচের ক্ষেত্রে কিন্তু সেটা নয়।
কবচের ক্ষেত্রে ফান্ডের ব্যাপারটা নয়, কবচের ক্ষেত্রে দেখা গেছে পরীক্ষামূলকভাবে যেটা আশা করা হচ্ছিল আরে সিনিয়র ছাড় বন্ধ করে দিয়েছে, সেই টাকাগুলো কোথায় যাচ্ছে? পারফরম্যান্স ভালো নয়, তাহলে ফলে আপনাদের- অন্য কিছু ভাবা হচ্ছে এবং সেইটা বিকল্প পেনশন বন্ধ হিসেবে হয়ে রাখা যাচ্ছে। হবে। তাহলে এই এলএইচবি কোচ কিংবা কবচ কিংবা সিগন্যালিং ব্যবস্থা, আজকে তো বলাই যাচ্ছে যে সিগন্যালিং ব্যবস্থাটা ম্যাসিভ ফেলিয়ার হয়েছে, তাহলে আপনারা করলেনটা কি এত বছরে? প্রশ্ন হয়ে গেছে তো, আবার এক লাইন বলার পর আবার প্রশ্ন শুরু করে আরে দেবেন না না, আপনি? আপনি বলুন না, আজকে আপনাকে তো বলার জন্য এত এনেছি। উত্তেজিত হয়ে গেছে তুমি, মনে হচ্ছে যেন তুমি এমন কোনো আর তোমাকে পাঠালে আর কোনো রেল অ্যাক্সিডেন্টই হবে না। না, না, প্রশ্ন বাঙালি- করছো 10 মিনিট ধরে, আমি বলার বাংলার মানুষ মারা গেছে, শুনুন না, বাঙালি মনিবাবু, মারা গেছে, বিষয় বাংলার থাকলে- মানুষ মারা গেছে। বিষয় প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, আমি তো থাকলে ঠান্ডা উত্তর মাথায় দিন। প্রশ্নের উত্তর আমি কেন দিচ্ছি। প্রশ্ন করছি? আমি আমার কাজ প্রশ্ন- প্রশ্ন আমি করা। প্রশ্ন শুরু কাজ অবশ্যই কাজ আমার প্রশ্ন প্রশ্নের করা। দৈর্ঘ্য দেখবেন না, শোটাও প্রশ্নের তোমার, মেরিট থেকে উত্তর শোটাও দিন। তোমার, তুমিই চালাবে। কিন্তু আমি কি জিজ্ঞেস করলাম, 2014 সালের পর থেকে কি সিগন্যালিং ব্যবস্থার কোনো ডেভেলপমেন্ট হয়নি? যেইখানে ছিল সেইখানে রয়েছে, এত বড় ভারতবর্ষে আবার ওই যে আচ্ছা বেশ বলুন, আমি শুনেন। সিগন্যালিং ব্যবস্থা উন্নতি হয়েছে। রেল বিশেষজ্ঞ বললো যে এলএইচবি করে চিৎকার করছে, এলএইচবি হলেই যে উন্নতি হবে তা নেই। আজকে যে অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, আমরা বাইক চালাতে গেলেও অ্যাক্সিডেন্ট ঠিক, হয়। ঠিক। অ্যাক্সিডেন্টের সময় কি দেখা গেল, গার্ড যে পিছনে ছিল ওই আগের কাঞ্চনজঙ্ঘা সে মারা গেছে, মালগাড়ির যে ড্রাইভার ছিল সেও মারা গেছে। ঠিক। অর্থাৎ অ্যাক্সিডেন্ট দুজন মারা গেছে। দুজন মারা গেছে। এবং সুতরাং assistant দুজন, এইবার এই যে কলিশনটা হয়েছে এটা কোনো অ্যাক্সিডেন্টই, এটা অ্যাক্সিডেন্টই। যদি গাফিলতি নয়। ইন্টেনশনালি হতো তাহলে কিন্তু এটা না, না, এটা অ্যাক্সিডেন্ট হতো না। unintentional, আমি কিন্তু বারবার বলছি এটা কিন্তু আমি accident। বিষয় কারণ যেটা একটা বলছি, accident-এর তো দায় নিতে হয়, এটা দায় রেলের নেবে। রেলের যে আমি একটু ডেভেলপমেন্ট আমাদের, উনি যেটা বললেন কংগ্রেসের মুখপাত্র যিনি বললেন যে রেল আগে আমরা রেলটাকে রাজনীতিকরণের উপকরণ, জনপ্রিয়তা পাওয়ার যে বিষয় ব্যবহার করেছি, এটা সবাই জানে, সবাই স্বীকার করবে। তবে এখানেই তো যখনই আমার কিন্তু প্রশ্ন, আমরা সেটা আপনি করিনি। বলছেন accident। আমি এই কারণে বলছি আমরা রাজনীতি আপনি করিনি। বলছেন এখানে বেশ এসে বেশ কিন্তু- বেশ, এখানে মনিবাবু, এসে আপনি কিন্তু বলছেন রেল এটা মিনিস্টার হয়ে কাউকে গেছে, দোষারোপ এটা করেনি। অ্যাক্সিডেন্ট। আপনি এই কথাটা গিয়ে মৃতর পরিবারকে বলতে পারবেন যেটা হয়ে গেছে এটা অ্যাক্সিডেন্ট? আরে বারবার একটা কারা লাইনে দিনে দুটো মারছে? ট্রেন, কেউ করমণ্ডল, ভাইজ্যাক, তারপর কাঞ্চনজঙ্ঘা, হ্যাঁ। এক লাইনে দুটো ট্রেন কিভাবে আসে? এই মৃত্যুর জন্য ভারত সরকার বা ভারতীয় জনতা পার্টির কর্মীরা কি ঢাকঢোল নিয়ে নেমে পড়েছে রাস্তায়, না রাজনীতি করছে? আমরা তো মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করে হাত জোর করে কথা বলছি। আমরা তো কাউকে মানে দোষারোপ প্রতিবার করছি মারা না। যাবে আর প্রতিবার যে হাত জোর করে তৃণমূল ক্ষমা চাইবে। মনিবাবু, এটাই কাউকে বিজেপির নীতি। দোষারোপ মনিবাবু করছি না। তথ্য বলছে, উন্নয়ন আপনি হয়েছে। যখন এই কথাটাই বললেন, আপনি বলছেন উন্নয়ন হয়েছে, তাহলে এবার আমি আপনাকে 2022 সালের একটি ক্যাগ রিপোর্ট দেখাই। 2022 সালের ক্যাগ রিপোর্ট সহকর্মীদের বলবো একটু সামনে আনতে। 2017 থেকে 2021, 2014 অনেক পরে বলছি। ক্যাগ রিপোর্ট কি বলছে? ক্যাগ রিপোর্ট বলছে অপারেটিং ডিপার্টমেন্টের তত্ত্বাবধানের অভাবেই গাফিলতি হচ্ছে। একাধিক কেন দুর্ঘটনা হচ্ছে সেটা যখন আমরা ক্যাগ তদন্ত করে বলছে অপারেটিং ডিপার্টমেন্টের তত্ত্বাবধানের অভাবেই গাফিলতি। কর্মশক্তিতে ঘাটতি রয়েছে রেলের। কোথায় কোথায় দেখুন, বলা হচ্ছে প্রায় 3 লক্ষ শূন্য পদে রেলের টেকনিক্যাল দফতর এখনো আটকে রয়েছে। 3 লক্ষ শূন্য পদ, নিয়োগ নেই লোকো পাইলট, গার্ড, স্টেশন স্টাফ পদে। গ্রুপ সি 16 ঘন্টার বেশি ডিউটি করতে হচ্ছে তত্ত্বাবধানে থাকা কর্মীদের, অর্থাৎ টেকনিক্যাল অ্যান্ড অপারেশনসে থাকার কর্মীদের 16 ঘন্টার উপর ডিউটি করতে হচ্ছে। তারপর প্রশ্ন উঠছে কেন লোকো পাইলট ঘুমিয়ে যাচ্ছে, তিনি কেন ঘুমিয়ে পড়ছেন? মনিবাবু, এটা ক্যাগ রিপোর্ট, ক্যাগ রিপোর্টই বলছে সব কুছ সহি নেই হ্যাঁ স্যার। এইবার টেকনোলজিক্যাল টেকনিকের যে বিষয়টা, সেটা আমি আশা করব সমীরবাবু ঠিকঠাক করে উত্তর দেবেন। কিন্তু এই যে বিষয়গুলো রয়েছে, এর আগেও আমরা দেখেছি যে মমতা ব্যানার্জির সময় প্রায় 4 লাখ কর্মীর ভ্যাকেন্সি ছিল, নেওয়া হয়নি। এটা প্রেস কনফারেন্স করে মমতা ব্যানার্জিকে তোমরা follow করছো। করা বলা হয়েছে। বেশ, তাহলে তো সুতরাং আপনি এই যে যখন- বিষয়গুলো রয়েছে, এগুলো কিন্তু হঠাৎ করে যে বিজেপি আসার পরেই তৈরি হয়েছে এরকম নয়। না, না, একদমই নয়। টেকনিক্যাল ব্যাপারগুলো আমাদের কাছে ক্লিয়ার রেখে তারপরে দোষারোপ করলে অন্তত আমরা আজকে কেউ কাউকে বিপদের দোষারোপ দিনে- করছি না। বিপদের উল্টে- দিনে উল্টে- রাজনীতিকরণটা বন্ধ উল্টে হবে। আমি আপনাকে বলতে পারি মনিবাবু, আমরা কেউ কাউকে দোষারোপ করতে চাইছি না, আমরা শুধু জানতে চাইছি রেল দায়িত্ব নেবে কিনা। অবশ্যই, রেলের দায় অবশ্যই নেবে রেল দায়, কিনা? হ্যাঁ, রেল দায় আপনার নিয়েছে। কথা শুনে আপনি যেহেতু এই বারবার অ্যাক্সিডেন্টের জন্য প্রাক্তন রেল দায় রেলমন্ত্রীদের নিয়েছে, কথা আমি বলছি তো, বলছেন, আমি তো দায়িত্ব নিয়ে বলছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই অ্যাক্সিডেন্টের জন্য দুঃখিত। রেলের সুরক্ষা, যাত্রী সুরক্ষা আমাদের প্রধান কর্তব্য। আমরা চেষ্টা করেছি, হয়তো ত্রুটি হয়েছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী, চেষ্টা করব যেন কিন্তু এরকম এই না এই হয়। উত্তরটা আমরা এই রাজনীতিকরণ উত্তরটা চাইছি না, আমরা আপনি কাউকে দোষারোপ করছি না। আপনি বেলেঘাটার ওই মৃতের পরিবারকে গিয়ে আপনি এই উত্তরটা দিতে পারবেন। আর আপনি যখন কথায় কথায় প্রাক্তন রেলমন্ত্রীদের কথাই বলছেন, তাহলে আমি আপনাকে আরো একবার মনে করিয়ে দিই, 1956 সালে লাল বাহাদুর শাস্ত্রী এমনই একটা রেল দুর্ঘটনার পর তিনি
একদম নতমস্তক হয়ে মরাল গ্রাউন্ডসে রিজাইন করেছিলেন। নীতিশ কুমার 1998 সালে গৈশাল ট্রেন দুর্ঘটনার পর রেলমন্ত্রীদের আবার গায়ে নতমস্তক মানুষের চামড়া হয়ে ছিল, এদের গায়ে রিজাইন গন্ডারের করেছিলেন। চামড়া। 2000 সালে মমতা বন্দ্যোপাধ্যায় দুটো ট্রেন দুর্ঘটনা হয়েছিল, তারপর তিনি রিজাইন করেছিলেন। আবার এটাও জানিয়ে দিই, অটল বিহারী বাজপেয়ী সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী রেজিগনেশন গ্রহণ করেননি। তাই আজ প্রশ্ন উঠছে, প্রিমিয়াম ট্রেনের প্রতি বেশি নজর দেওয়া হচ্ছে, বাকি ট্রেনগুলোর প্রতি নজর দেওয়া হচ্ছে না। তাই কি যাত্রী নিরাপত্তা নিয়ে সমঝোতা কেন হবে রেলে? হয়ে গেছে ভুল, যাতে আগামী দিনে না হয় এই কথা আমরা বারবার শুনি। করমণ্ডলের সময় শুনলাম, ভাইজাগের সময় শুনলাম, এবার শুনলাম ইন্দোর পাটনা এক্সপ্রেস দুর্ঘটনা 2016 শুনলাম, হীরাকান্ত এক্সপ্রেস দুর্ঘটনা 2017 শুনলাম, এই কথাই মণিবাবু শুনেছি। কলিঙ্গ এক্সপ্রেস দুর্ঘটনা 2017 এই কথাই শুনেছি। নিউ ফরাক্কা এক্সপ্রেস দুর্ঘটনা 2018 এই কথাই শুনেছি। অমৃতসর রেল দুর্ঘটনা 2018 এই কথাই শুনেছি। মহারাষ্ট্র ট্রেন দুর্ঘটনা 2020 এই কথাই শুনেছি। বিকানের গুয়াহাটি ট্রেন দুর্ঘটনা 2022 এই কথাই শুনেছি মণিবাবু। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা 2023 এই কথাই শুনেছি। ভাইজ্যাগ ট্রেন দুর্ঘটনা 2023 এই কথাই শুনেছি। কাঞ্চনজঙ্ঘাতে এই কথাই শুনেছি মণিবাবু। কি কি প্রশ্ন একবার এক নজরে দেখে নেব। প্রথম প্রশ্ন, মালগাড়ির সিগন্যাল ভেঙে এগুলো কিভাবে? যান্ত্রিক ত্রুটি নাকি এটা শুধুই চালকের দোষ যেমনটা রেল বলছে? মালগাড়ির চালক কি ঘুমিয়ে পড়েছিলেন? রেলের চালকরা পর্যাপ্ত বিশ্রাম পান না বলে অভিযোগ উঠেছে অনেক আগে থেকেই। সব ট্রেনে কি আদৌ কবচ সিস্টেম চালু হয়েছে? দুর্ঘটনাস্থলে ক্রসিং পয়েন্টে যান্ত্রিক ত্রুটি কি কোনো ছিল, মানে সিগন্যালিং পয়েন্টে কোনো রকম যান্ত্রিক ত্রুটি কি ছিল? একই সঙ্গে যে ট্রেন শিলচর আগরতলা শিয়ালদার মধ্যে চলে সেই ট্রেনগুলিতে পুরনো আমলের কোচ কেন? কেন এখনো আধুনিক এলএইচবি কোচ দেওয়া যায়নি? এই প্রশ্নগুলো তো সত্যি আজ উঠছে। সমীর বাবু, আপনি একটু রেলের রাজনীতিটা নিয়ে কথা বলার চেষ্টা করছিলেন। আপনি বলছিলেন যে আমি একটু আমার পার্ট ছিল। আমি আপনাকে দেবো, আমি আপনাকে প্রশ্ন দেবো, তবে আমি আপনাকে সমীর বাবু বলি- আপনি একটু রাজনীতিটা নিয়ে কথা বলার চেষ্টা করছিলেন। রেলে সঙ্গে রাজনীতিটা কিছুটা যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত, মানে ওতপ্রোতভাবে জড়িত। ওতপ্রোতভাবে। এই কারণে যে রেলে থাকলে রেলমন্ত্রী কাছে কিছুটা গিমিক দেওয়ার সুযোগ থাকে এবং ভোট, রাজনীতি এগুলোকে মাথায় রেখে আমাদের দেখা গেছে যে গিমিক দিতে হয়। না, ট্রেন আপনি কি চালু বলতে করা চাইছেন হয়েছে, কংগ্রেস দায়ী? হ্যাঁ, আপনি কি বলতে চাইছেন আজকে রেল দুর্ঘটনার জন্য কংগ্রেস দায়ী? আরে রান্নাঘরে আমি কি বলে আমি তো দিত- বকা খাই। না, না, আপনি কি এটা এক বলতে এক করে, চাইছেন? এক এক করে, অনিন্দ্য এক এক করে, হঠাৎ প্লিজ করে নিজে প্লিজ এলেন, উনি না, একবারও যেদিকে বলেননি নিয়ে কংগ্রেস যাচ্ছেন, দায়ী। যেদিকে উনি নিয়ে বলছেন যাচ্ছেন, তাতে আমার মনে উনি হচ্ছে বলছেন আপনি রেল করবেন। পরিচালনার সঙ্গে পরিচালনার সঙ্গে এবং এটা রাজনীতিটা আজকে জড়িয়ে নয়। রয়েছে, এটা কারণ আজকে রেলকে নয়। নিয়ে রাজনীতি করা যায়। এটা আজকে লালু নয়। প্রসাদ যাদব করেছেন, প্রত্যেকে করেছে, মমতা অনেক আগে বন্দ্যোপাধ্যায় থেকে করেছেন, অশ্বিনী বৈষ্ণব করেছেন, প্রধানমন্ত্রী হ্যাঁ, নরেন্দ্র মোদী করেছেন, প্রত্যেকে করেছেন, অটল সবাই বিহারী করেছেন। বাজপেয়ী করেছেন, ইউপিএ গিমিক সরকারে দেওয়া যায়। আপনারা করেছেন, এটা মানতে হবে। আপনি দেখুন না, এরকম একটা গরিব দেশে দ্রুতগামী ট্রেন দরকার বটেই, কিন্তু বন্দে ভারত, গতিমান এক্সপ্রেস, তেজস এক্সপ্রেস এই দিকেই নজর দেওয়া কি কোনো অন্য দরকার ছিল? শুধুমাত্র একটুখানি গিমিকের জন্য কি নয়? নতুন নতুন ট্রেন চালু করা, যেখানে পাথ নেই, লাইন বাড়ানো যাচ্ছে না, লাইনের রক্ষণাবেক্ষণে যথাযথ মনোযোগ দেওয়া যাচ্ছে না, আর্থিক অসুবিধা রয়েছে, সেখানে আমরা আরও ট্রেন ঘোষণা করে দিচ্ছি। কোচ নেই, পুরনো কোচের কামরা কেটে নতুন রং করে দিয়ে চালানোর চেষ্টা হচ্ছে। তো এই যে জিনিসগুলো, এবং আগে আদৌ কত হবে তার ঠিক নেই, নতুন নতুন প্রকল্প ঘোষণা করে দেওয়া হয়, এগুলো কিছুটা রাজনীতির দিকে তাকিয়েই, এগুলো মূলত কিন্তু রাজনীতি এর পেছনে কারণ। এই যে গিমিক দেওয়ার থাকে, সুযোগ থাকে রেলমন্ত্রীত্বে, সেইটা কিন্তু কেউ ছেড়ে দিতে চান না সুযোগটা। আর আজকের যেগুলো আপনি তুলেছেন নিরাপত্তার খাতিরে, দেখুন তদন্ত তো হবে, কিন্তু অনেকগুলো প্রশ্ন এসে যাচ্ছে আজকের দুর্ঘটনা। যেমন ধরুন, আমি জাস্ট আপনাকে একটু সাপ্লিমেন্ট করার জন্য বলছি, আমি এই মুহূর্তে যে তথ্য একেবারে রেলের কাছ থেকে যে তথ্য পাচ্ছি, রেল বোর্ডের চেয়ারপারসন জয়া ভর্মা সিনহা তিনি বলছেন কোলিশন হ্যাপেন্ড বিকজ আ গুডস ট্রেন ডিসরিগার্ডেড দ্য সিগন্যাল অ্যান্ড হিট দ্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। অর্থাৎ সিগন্যাল মানে নিয়ে এই গুডস ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গিয়ে মেরেছে, দায় পুরোটাই গুডস ট্রেনের লোকো পাইলটের। আবার একই সঙ্গে ইন্ডিয়ান রেলওয়ে লোকো রানিংম্যান অর্গানাইজেশন IRLRO সংস্থা, তারা বলছেন এটা খুব ক্লিয়ার যে ডকুমেন্ট ছাড়া লোকো পাইলট এগোয়নি।
তাই রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশনের ভুল, ড্রাইভারের ভুল নয়। রেলওয়ে বোর্ড ভুল কথা বলছে। রেলওয়ে বোর্ডের মধ্যে দুরকম প্রসঙ্গ, কি বলবো? দেখুন, গাফিলতি কোনখানে হয়েছে বলা যাবে না, এখনই তদন্ত সাপেক্ষ। তার কারণ কি, যারা বলতে পারতেন সেই দুজন ড্রাইভার এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড আপনারা এখনই দেখালেন, তারা মারা গেছে। ফলে প্রমাণটা এখনো হাতে নাতে নেই, অত সহজ নয়। উনি বলছেন, উনি সেক্ষেত্রে- না, না, সে সঞ্জয় সকালেই পাদি বলে দিয়েছেন। অর্গানাইজেশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট বলছেন, ইট ইজ হাইলি অবজেকশনেবল to announce that the loco pilot of the goods train who died in the accident is responsible also at the time when a CRS inquiry is pending. কমিশনার অফ রেলওয়ে সেফটির ইনকোয়ারির আগে বলা যাবে এটা না। বলে দেওয়া যে লোকো পাইলট যিনি মৃত, যাকে আপনি এবং কোনোদিন কোশ্চেন করতে পারবেন না, ওখানে তিনি আজ দায়ী। সকালে 5:50 থেকে ওটা হচ্ছে অটোমেটিক সিগন্যালিং এর জোন, সেইখানে সিগন্যাল ফেল করেছিল এবং তার রিপেয়ারের কাজ চলছিল, এদিকে আবার বৃষ্টিও পড়ছিল। আচ্ছা সমীর বাবু, যতদূর যখন জানা অটোমেটিক গেছে, সিগন্যালিং ফেল পেপার হয় সিগন্যাল, হ্যাঁ, তখন সমস্ত সিগন্যালের রং কি হয়? না, তখন সব লাল হয়ে যায়। সব লাল হয়ে যায়, হ্যাঁ। অর্থাৎ কোনো ট্রেন বেরোতে পারে না। না, ওইখানে ট্রেনকে যদি বেরোতে না, হয়, নিয়ম হচ্ছে হ্যাঁ। যে লাল সিগন্যালে যদি এসে দাঁড়ায় গাড়ি, তাহলে দিনের বেলা হলে 1 মিনিট দাঁড়াবে, অটোমেটিক সিগন্যালের কথা বলছি, 1 মিনিট দাঁড়াবে, বেশ। তারপরে স্লো স্পিডে গাড়ি যাবে। বেশ 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 বেশ, কিন্তু আমি এক আপনার কাছে মিনিট- ফিরবো, কিন্তু তার আগে একবার জয়া ভার্মা সিনহার সেই বক্তব্য আমার কাছে এই মুহূর্তে এসে পৌঁছেছে। জয়া ভার্মা সিনহা, চেয়ারপারসন রেলওয়ে বোর্ড, দেখুন। जहाँ तक इस दुर्घटना का सवाल है, प्राइमा फेसी लगता है ह्यूमन एरर, बट वी विल नो मोर अबाउट इट आफ्टर द इंक्वायरी एंड वी हैव टू कंट्रोल ह्यूमन एरर ऑल्सो, जिसके लिए कि कवच इज द मोस्ट इम्पॉर्टेंट थिंग जो कि प्रोलिफरेट करना है। ये एक मिशन मोड में बढ़ाया जा रहा है। ऑलरेडी हमारा करीब 1,500 किलोमीटर पे ये चल रहा है और इस साल 3,000 और किलोमीटर पे कवच लग जाएगा। সমীর বাবু, উনি বলছেন কবচ দরকার, হিউম্যান এরার, কবচ অলরেডি চলছে, এখনো আরো কবচটাই দরকার, কবচটা হলেই এটা হবে না। কবচ কোথায়? যাই হোক, দেখুন কবচ উনি কোথায় পাওয়া অনেক যায়? কোথায় পাবো কবচ? উচ্চ পদে রয়েছেন, আমি ওই প্রসঙ্গে মন্তব্যে যাব না, কিন্তু এটা তো ঠিক যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কিন্তু পেপার সিগন্যালে চালানো হয়েছিল। একদম ঠিক, আমি আপনাকে একদম তথ্য বলে দিতে পারি। স্টেশন মাস্টার রানী পাত্র টিএ 912, আপনি যে কাগজের কথা বলছেন টিএ 912, একদম। সেই কাগজ ইস্যু করেছিল ট্রেন নাম্বার 1374 শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে, যে কারণে সেই চালক এগোচ্ছিল। হ্যাঁ, পেপার এবার সিগন্যাল নিয়ে। এবার ঠিক একই সময় 8:42 নাগাদ গুডস ট্রেন রাঙ্গাপানি থেকে বেরিয়ে 8:55 সময় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গিয়ে মেরে দিল। এইখানটা কিন্তু রহস্যজনক হয়ে গেল। তাকেও কি পেপার সিগন্যাল দেওয়া হয়েছিল কি না? কারণ যদি সিগন্যাল 5:50 থেকে ফেল থাকে, তাহলে কিন্তু তার গতি হওয়া উচিত 10 কিলোমিটার, 10 কিলোমিটার, এবং সে কিন্তু এত এগোতে পারবে জোরে না পেপার এগিয়ে সিগন্যাল মারলো ছাড়া। কি করে তাহলে? যদি আমি ধরে নিচ্ছি 5:50 থেকে যখন এই ট্রেন সিগন্যালিং সিস্টেম বন্ধ হয়ে গিয়েছিল কিংবা বিকল হয়ে যদি গিয়েছিল, পেপার সিগন্যাল থাকে সে এগোতে তাহলে পারে। কি সে এগোবে? হ্যাঁ, এগোবে। রেলগাড়ি কি পেপার সিগন্যাল ছাড়া, মানে টিএ 912 ফর্ম ছাড়া গুডস ট্রেন কি এগোতে পারে? যদি সিগন্যাল খারাপ থাকে, ওইখানে তাকে যদি না দেওয়া হয়, তাহলে তো এগোতে পারবে না। অর্থাৎ তার হাতে কাগজ না থাকলে সে এগোতে পারে? এগোতে পারবে না। কাগজটা এলো কোথা থেকে? তাহলে সে এগোলোই বা এসেছিল কেন? নাকি কি ঘটেছিল সেইটা কিন্তু এখনো রহস্যজনক, তদন্ত সাপেক্ষ বিষয়। এইখান থেকে এখনই বলা যাবে না। অর্থাৎ আপনি যে তার যারা বলছিলেন- বলতে পারতো তারা তারা মৃত। আমাদের ছেড়ে চলে গেছে, তারা মৃত। অত্যন্ত দুর্ভাগ্যের এবং দুঃখের। এখানেই মণিবাবু প্রশ্ন উঠছে যে রেলওয়ে বোর্ড তড়িঘড়ি বলে দিল সিগন্যাল ফেল করার জন্য, মালগাড়ির ড্রাইভার সিগন্যাল ফেল করেছেন তাই জন্য হচ্ছে। রেলওয়েরই আবার আরেকটি অর্গানাইজেশন তারা বলছে, যা বলছে রেলওয়ে বোর্ড পুরো ভুল তারা বলছে। ইউনিয়ন, না ইউনিয়ন অর্গানাইজেশন, মানে একেবারে না, এটা অর্গানাইজেশন, political party। ইউনিয়ন নয়, অর্গানাইজেশন, ইন্ডিয়ান রেলওয়ে লোকো রানিং ম্যান অর্গানাইজেশন। হ্যাঁ, অর্গানাইজেশন। এরা কি political union? না, পলিটিক্যাল, পলিটিক্যাল ইউনিয়ন না। একেবারে মানে political। নন পলিটিক্যাল বাট Non-political ইউনিয়ন। organization। ওদের আপনি political রং লাগিয়ে দিচ্ছেন। নেই, আপনি পলিটিক্যাল রং লাগাবেন না। না। কেউ লাগাচ্ছে না, ও কিন্তু একবারও বলেনি না, পলিটিক্যাল। না, বলছিল পলিটিক্যাল। না, ও দল বলছিল বলে union। না। আচ্ছা বেশ, এটা প্রশ্ন নয় অনিন্দদা, প্লিজ। আমরা ঘটনা তারাই আসি, বলছে বক্তব্যটাতে যে আসি। রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন তাদের ফেলিয়ার, ড্রাইভারের ফল্ট নয়। ড্রাইভার মৃত বলে তার উপর মানে একদম বলছে অবজেকশনাল ভাবে তার নাম অ্যানাউন্স করা হচ্ছে। প্রেসিডেন্ট সঞ্জয় পাদি তিনি বলছেন পেপার ওয়ার্ক দেখাচ্ছে যে সিগন্যাল বিকল 5:50 থেকে, ওই মালগাড়ি যদি এগোতে হতো টিএ 912 সরাসরি এগোতে পারতো না।
শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এগিয়ে ছিল কারণ তার কাছে টিএন অশোভারও ছিল। এবার প্রশ্ন হচ্ছে এই গুডস ট্রেনকে কি আদৌ পেপার দেওয়া হয়েছিল? যদি দেওয়া হয়ে থাকে কে দিল, কিভাবে এক লাইনে এলো? এবার বিজ্ঞাপনের গাফিলতি আগে তো। বিজ্ঞাপনের আগে প্রশ্ন করার আগে তুমি কাগজ দেখে দেখে অ্যাক্সিডেন্টের নামগুলো বলছিলে। আমি কিন্তু আজকে পারলে গত 50 বছরে কত অ্যাক্সিডেন্ট হয়েছে পাতায় লিখে নিয়ে সরকারে আসতে কারা পারি। আছে? এক মিনিট সরকারে তোমার কারা সময় আছে? ডিস্টার্ব করে আমি প্লিজ একটু free হয়ে প্লিজ যাবো, প্লিজ বলতে দিন। আমাকে বল, বলতে আমাকে আমি 2 মিনিটের বেশি সময়ও নেব না। অ্যাক্সিডেন্টের নাম আমি বলিনি, বারবার বলা হচ্ছে মোরাল গ্রাউন্ডে বিভিন্ন সময়ে রেলমন্ত্রীরা পদত্যাগ করেছে। এই পদত্যাগের ফলে কি অ্যাক্সিডেন্ট বন্ধ হয়ে গেছে? না, একেবারে নয়। সুতরাং পদত্যাগ করাটাই যে একমাত্র উদ্দেশ্য নয়, রাজনীতিকরণ ছাড়া ঠিক। যে পালিয়ে যাওয়া, এই পালিয়ে যেতে ভারতীয় জনতা পার্টি শেখেনি। অর্থাৎ তারা অশ্বিনী আমি বৈষ্ণব দায়িত্ব পালিয়ে নিচ্ছি, যাচ্ছেন না। দায়িত্ব ঠিক, নিচ্ছি তো। ঠিক। আমি এখানে রাজনীতিকরণ করতে গেলে কোন রেল মিনিস্টারের সময় কত লোক ঠিক, মরেছিল, এখানেই, নিয়ে এখন এখানেই, 301 জন এখানেই। মৃত্যু, শুনুন, 99 এখানে আপনি থেকে যখন 2001 এর ঠিক মধ্যে কথা 500 বলছেন, জন মারা গেছে মমতা এখানে ব্যানার্জির আজকে সময়। অশ্বিনী বৈষ্ণবর বক্তব্য শুনুন। রেলওয়ে বোর্ডের চেয়ারপারসন যা বলছেন আর অশ্বিনী বৈষ্ণব যা বলছেন আলাদা কথা। অশ্বিনী বৈষ্ণব কি বলছেন শুনুন। कमिश्नर रेल सेफ्टी की रिपोर्ट आ जाए उसके बाद में ही कुछ पता चल पाएगा, उससे पहले कुछ भी कहना गलत हो। উনি বলছেন, রেল মিনিস্টার নিজে বলছেন, আগে কমিশনার অফ রেলওয়ে সেফটি তিনি এনকোয়ারি করুক, তারপর বলবো কার দায় কার দায় নয়। রেলওয়ে বোর্ডের চেয়ারপারসন তার আগেই বলে দিচ্ছেন দায় এরা। হ্যাঁ, এটাই তো প্রমাণ করছে এখানে কোনো উদ্দেশ্য নেই, রাজনীতিকরণ নেই। যখন মানুষ মরে যাচ্ছে, যে সেবা করছে সে ঠিক করবে এই রেল মিনিস্টার কি বলেছে জিজ্ঞেস করে নাও, আমি কি বলবো ঠিক রাজনীতিকরণ নেই এখানে। এটাই তো প্রমাণ করছে boss, আর কি প্রমাণ দেবে? বেশ আর মণিবাবু, রাজনীতিকরণ মণিবাবু, নেই, এটার আর কি মণিবাবু, প্রমাণ হবে? আপনি যখন এই কথা মানুষ বলছেন, মরে গেছে, এখানেই তোমরা একজন চিৎকার করছো আর আমরা যে যার রেলমন্ত্রী, মতো করে কথা বলছি। একজন প্রাক্তন রেলমন্ত্রী এবং রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি প্রশ্ন তুলছেন গভর্নেন্স নিয়ে। ঠিক যে কথা কিছুক্ষণ আগে সমীর বাবু বললেন, প্রিমিয়াম ট্রেনের প্রতি নজর দেওয়া হচ্ছে, মানে যার রাজ্য বাকিতে সরকারি নয়, ঠিক চালাতে পারে না, সেই তার কথা কথাই এখন কিন্তু শুনতে হবে বসে মুখ্যমন্ত্রীও বসে। বলছেন। হ্যাঁ, দেখুন। এসএসজি চ্যানেলে শুনবো। This government is careful only to take so many measures about the election, how to go for hacking, how to go for manipulation, how to go for rig the election, and if the number one is the party to it, then where the country will go? Is it not the mockery? I think they should give more time for the governance, not for utterance. বেশ অনিন্দবাবু, না দেখুন এই আমি 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 যা বুঝতে পারছি মণিবাবু যা বলার চেষ্টা করছেন তা হলো, ঠিক আছে দুর্ঘটনা হয়েছে, আমাদের জামানায় কি প্রথম হলো? কংগ্রেসের সময় তো দুর্ঘটনা হয়েছে। এই যে হোয়াট অ্যাবাউট কিংবা এই যে টিট ফর ট্যাট, এটা আমজনতা চায় না। এটা মুখে বসিয়ে দেওয়া হচ্ছে। আমরা দুঃখী, ক্ষমা প্রার্থী, আমরা শ্রদ্ধাবো, চেষ্টা করব। আমরা বলছি না যা করেছি তা ভালো করেছি, কিন্তু এক মুখ্যমন্ত্রী যে রাজ্য চালাতে পারে না তার কাছে আমরা ভাষণ শুনতে রাজি নই। এটা আমাদের তাই বক্তব্য। বলছেন। তবে এই মুখ্যমন্ত্রী কিন্তু মরাল রেসপন্সিবিলিটিতে 2000 সালে আরে রাজ্যে মুখ্যমন্ত্রী ওই তো পপুলারিটি, জনপ্রিয়তার রাজনীতি, রেল মন্ত্রক ত্যাগ জনপ্রিয়তা, করেছেন। নাটক। সমীর বাবু নাটক করার সমীর জন্য বাবু, রেজিগনেশন দিয়েছে। আমি মণিবাবুর বক্তব্যটা বুঝতে পারছি। উনি রাজনৈতিকভাবে একেবারে একদম পলিটিক্যালি কারেক্ট থাকার চেষ্টা করছেন। উনি বলছেন যে আমাদের সময় তো একমাত্র রেল দুর্ঘটনা হয়নি, আগেও হয়েছিল। কিন্তু এটা কি কখনো কোনো রুলিং পার্টি যারা সেন্টারে আছে একটা দুর্ঘটনার পর এটা কি তাদের রেসপন্স হওয়া উচিত, নাকি তাদের মাথা মতো করে প্রথমে স্বীকার করতে হবে তাদের গাফিলতি রয়েছে? তবে আমি একটা কথা বলবো, আমি বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে একটা প্রশংসা করব যে তিনি তৎক্ষণাৎ ওখান থেকে রেল দুর্ঘটনা রওনা ঘটিয়েছে। হয়ে এবং বাইকে করে ঘটনাস্থলে পৌঁছে গেছেন। এটা উনি এটা প্রথমবার কিন্তু না, ভালো। যারা যারা রেলমন্ত্রী ছিলেন ভারতবর্ষের ইতিহাসে প্রত্যেকেই গেছেন। না, এটা না, নৈতিক তাদের দায়িত্ব, তারা অনেক পদত্যাগ ক্ষেত্রে- পর্যন্ত অনেক করেছেন, ক্ষেত্রে কারণ তাদের যতজন চামড়া রেল ছিল, মিনিস্টার হয়েছে, তাদের সব চামড়া থেকে ছিল শিক্ষিত মানুষের। রেল আরে মিনিস্টার। অশ্বিনী আর বৈষ্ণব তোমাদের চামড়া এরকম কিসের? রেল মিনিস্টার আমরা হতে বন্ধ পারোনি। করে দেখতে বেশ, চাই। বেশ, বেশ, ওকে 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 বন্ধ করে দেখতে চাই। ওকে, শিক্ষা দিয়ে এখানে কিছু করা যাবে না। লেটস নট শাউট। এখানে সমীর বাবু অত্যন্ত বর্ষিয়ান একজন রেল বিশেষজ্ঞ রয়েছেন। আমি তার কাছ থেকে একটাই প্রশ্ন উত্তর চাইব, তা হলো যে কথাটা মণিবাবু বলার বারবার চেষ্টা করছেন, পলিটিক্যালি কারেক্ট, উনি পলিটিক্যালি কারেক্ট, যে একাকি আমাদের সময় হচ্ছে, কংগ্রেসের সময়ও হয়েছে, এর আগেও হয়েছে। এইটা কি রেলের কিংবা শাসক দলের এই মুহূর্তে আউটলুক হতে পারে কিংবা হওয়া উচিত? এটা যদি আপনার লক্ষ্য হওয়া কোনো মতে উচিত নয় যে আগে কারা ফেল করেছেন সুতরাং আমার ফেল করার অধিকার আছে এবং সেটাও না, আমি বলছি, প্রশংসাযোগ্য, আমি বলছি। সেটা নয়।
কিন্তু আমাদের হওয়া উচিত যে ভবিষ্যতে আর যেন কোনো দুর্ঘটনা না হয়, মানুষকে এইরকম প্রাণহানিকর বা আহত হওয়ার মতন ঘটনার মুখোমুখি না হতে হয়। আমরা যেন কাউকে প্রাণ আর নষ্ট করতে না হয় আমাদের। ঠিক একইভাবে মণিবাবু বারবার কবচের প্রসঙ্গ উঠে আসছে। কবচ, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর কবচের কথা বলেছেন। আজকে মিসেস ভার্মা অর্থাৎ যিনি রেল বোর্ডের চেয়ারম্যান তিনি কবচের কথা বলছেন। সুকান্ত মজুমদার কবচ নিয়ে কি বলছেন দেখুন। সুকান্ত মজুমদারকে আজকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে কবচ কেন নেই, কবচ কোথায়, দেখুন সুকান্ত মজুমদারের কি বক্তব্য। কেন্দ্রীয় মন্ত্রী কিন্তু প্রতিমন্ত্রী। কবচ তো আর আপনার গলায় আমার গলায় যে কবচ মাদুলি থাকে সেই রকম না। টাইম কনজিউমিং ম্যাটার, সময় লাগবে। এত বড় দেশ, পৃথিবীর সর্ববৃহৎ রেল স্ট্রাকচার আমাদের, সেটাতে এক এক করে করতে করতে সময় লাগবে। যত সময় যাবে তত আমরা বেশি করে এগোবো। যেমন ভারতীয় রেল এগোচ্ছে, আজকে যেমন এরকম একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলো, দুঃখজনক ঘটনা ঘটলো, ঠিকই সেই একই দিনে আজকে আবার পৃথিবীর সব থেকে উঁচু রেল যে ব্রিজ চেনাবের উপরে, সেখানে আমরা ট্রায়াল রান করলাম। তো কোনো কোনো সময় ভুল হয়ে যায়, এখন মানুষ যদি ভুল করে, হিউম্যান এরর যদি সত্যিই হয়ে থাকে, যেটা বলা হচ্ছে প্রাথমিক, কবচ তো আর মাদুলি কিংবা গলায় পড়ে থাকার কবচ নয়, তাই এই কবচ করতে সময় লাগবে। আমাদের প্রশ্ন কত সময় লাগবেন? এই কবচের আরেক নামই তো অ্যান্টি কলিশন ডিভাইস, এবং সেই অ্যান্টি কলিশন ডিভাইস তো আজ থেকে বলা হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, কবে থেকে বলা হচ্ছে অ্যান্টি কলিশন ডিভাইসের কথা? টেক আ লুক, সিএম মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য কবচ নিয়ে দেখুন। কবচ নিয়ে কি বলছে মমতা বন্দ্যোপাধ্যায় দেখাবো। এই শুনুন, অ্যান্টি কলিউশন ডিভাইস নামটাই অ্যান্টি কলিউশন ডিভাইস। ওরা কিসের কি নাম দেবে তা আমার দেখার দরকার নেই। অ্যান্টি কলিউশন ডিভাইস আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন করেছিলাম, এবং এর জন্য আমি কোঙ্কণ রেলওয়েকে কাজে লাগিয়েছিলাম। মুম্বাইতে, গোয়াতে, আমি নিজে মাডগাঁওতে গেছিলাম। সেটা দেখার পরে এটাকে আবিষ্কার করে প্রত্যেকটা ট্রেনে লাগানো হয়েছিল। যদি ড্রাইভারও ঘুমিয়ে পড়ে অ্যালার্ম দেবে, দুটো ট্রেন কাছাকাছি চলে আসলে আটকে দেবে, এরকম নানা রকম সিগন্যালিং সমস্ত। কেউ আবার আরো কিছু নতুন ভাষা যুক্ত করতে পারে, সেটা তার নিজের। আজ থেকে প্রায় 20 থেকে 24 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেলমন্ত্রী ছিলেন, ঠিক বললাম তো সমীর বাবু? প্রায় 20 থেকে 24 বছর আগে। এবার আমার প্রশ্ন হচ্ছে, এই অ্যান্টি কলিশন ডিভাইস পরের দিকে 2009 থেকে 11 পর্যন্ত ছিল, আবার হয়েছিলেন। বেশ, এই অ্যান্টি কলিশন ডিভাইস সেটাই তো কবচ। হ্যাঁ, এসিডিটাই কবচ একটা ব্র্যান্ড, একটা ব্র্যান্ড। এসিডিটাই সেইটা, কিন্তু সেটা লাগানো হয়েছিল কিন্তু তেমন ফলদায়ক নয়। বেশ, তাহলে আজ যখন সুকান্ত মজুমদার বলছেন আরো সময় লাগবে, আর কত সময় দেবেন? 2009 যদি আমি ধরি, 2009 থেকে 2024 তো প্রায় 10 বছরের উপর হয়ে গেল, প্রায় 15 বছর হতে চলল। এটা হওয়া উচিত ছিল, কিন্তু আমাদের নজরটা একটু হয়তোবা ঘুরে গেছে। নজরটা ওই দিকটা না দিয়ে আমরা ওই যে বললাম, আমি একটু আগে বলছিলাম গিমিকের দিকে। গিমিক বলতে আপনি এই বন্দে ভারত বুলেট ট্রেনের কথা বলছেন। কসমেটিক একটা চেঞ্জ করে কিছু ট্রেন চালানোর জন্য একটু গতি সম্পন্ন। সেটাও কি সম্ভব? আমাদের প্রেজেন্ট যা রেলওয়ে ট্র্যাকের অবস্থা, সেখানে কি বুলেট ট্রেনের মতো গতিতে ট্রেন চালানো সম্ভব? এটা নিয়ে তো বিতর্ক রয়েছে, বুঝতে পারছেন, যার জন্য বুলেট ট্রেন যে স্পিডে চালানোর কথা হয়েছিল, উঠেছিল সেই, এবং জাপানের সঙ্গে সহযোগিতায় তার তখনকার ওখানে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তো আগে তিনি তো মারা গেলেন, তার ফলে একটু কাজটা পিছিয়ে গেছে। কোহিনুর মজুমদার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একেবারে শেষ মুহূর্তে এসে আমাদের সঙ্গে জয়েন করেছে। থ্যাংক ইউ কোহিনুর, তুমি এলে বলে অ্যাটলিস্ট রেপ্রেজেন্টেশনটা পেলাম। বারবার বক্তব্য হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন। মণিবাবু এতক্ষণ ধরে এই কথাই বলে গেলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রেল মিনিস্টার হয়ে কি করেছেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায় 2000 সালে হয়তো তিনি মরাল রেসপন্সিবিলিটি নিয়ে রিজাইন করার চেষ্টা করেছিলেন, অটল বিহারী বাজপেয়ী করতে দেয়নি। তবে প্রশ্ন হচ্ছে যে একাকি মানে বিজেপির আমলেই রেল দুর্ঘটনা হচ্ছে। সত্যি তো, এটা প্রশ্ন তো করা উচিত যে 60 থেকে 61 এর থেকে অনেক বেশি রেল অ্যাক্সিডেন্ট হয়েছে, তো জওহরলাল নেহরু এখন পদত্যাগ করছেন না কেন? তো বিজেপি এটা প্রশ্ন করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে শুরু করেছে, তো আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় কেন? 1960-61 সব থেকে বেশি রেল অ্যাক্সিডেন্ট, এর থেকে অনেক বেশি, তো জওহরলাল নেহরু পদত্যাগ করে, কি বোকা বোকা প্রশ্ন।
আমাদের তো অদ্ভুত ভারতবর্ষের এই সিস্টেমটা এসে দাঁড়িয়ে গেছে যে যা কিছু ঘটনা হোক, 1956 সালের কথা তোমায় বলি, তখন লাল বাহাদুর শাস্ত্রী তিনি রেলমন্ত্রী, এবং তখন আয়ালুর ট্রেন অ্যাক্সিডেন্টের পর নীতিশ কুমারও resign কিন্তু নতমস্তকে নীতিশ পদত্যাগ কুমার করেছেন। রিজাইন করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় করতে গেছিলেন, তাকে ওখানে স্টপ করা হয়, আটকানো হয়, রেজিগনেশন অ্যাকসেপ্টও করা হয় না। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় হোক, নীতিশ কুমার হোক, কি লাল বাহাদুর শাস্ত্রী হোক, কি জওহরলাল নেহরু হোক, আজকে এই বালাসোর বলুন, বাক্সার বলুন, মাথুরাতে প্ল্যাটফর্মে লাইন উঠে যাওয়া বলুন, ট্রেন উঠে যাওয়া বলুন, এই পর একের পর এক অ্যাক্সিডেন্ট বছরের পর বছরের ডেট অনুযায়ী হচ্ছে, আবার লোকে তো ডেট ধরে ধরে বলছে। এটার দায় মমতা বন্দ্যোপাধ্যায় নেবে না লাল বাহাদুর শাস্ত্রী নেবে না? এখানে মণিবাবু আপনি অনেকক্ষণ ধরে বললেন যে না রাজনীতিকরণ করার চেষ্টা করছে, আপনি আমার উপরও অ্যালিগেশন লাগালেন যে আমিও নাকি কোনো একটা নির্ধারিত টেলিফোন, বেশ আপনার কাছে এটা সত্যি, কিন্তু আমরা যে প্রশ্নগুলো তুলছি সেগুলোও বাস্তব। যেমন এই রেল কবচ বলুন কিংবা অ্যান্টি কলিশন ডিভাইস বলুন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে শ্বেতপাথর কিংবা বেদবাক্য ধরছি না, আমি সমীর বাবুর কথা ধরছি। সমীর বাবু বলছেন লাগানোর দরকার ছিল, অনেকটা সময় হয়েছে। আরে ব্র্যান্ডিং হয়েছে, ব্র্যান্ডিং অমৃতকাল, বিকশিত ভারত, প্লিজ আমার সময় অত্যন্ত সংক্ষিপ্ত। সমীর বাবু বলছে নজর দেওয়া হয়নি, নজর চলে গেছে জাঁক জমকের রাজনীতিতে, প্রিমিয়াম ট্রেনের ক্ষেত্রে জাঁক জমকের রাজনীতিতে। আর যে লোক যারা মারা গেছে তাদের উপরে তোমরা নাচো, রাজনীতি করো, তোমরা নাচো, লাফাও। কেন বিজেপি করলো? যেন নরেন্দ্র মোদী এসে মেরে দিয়ে গেছে। আপনি যখন এখানে বসে মণিবাবু 24 সালের আগে রেল প্রজেক্ট গুলো মোদী সরকার এসে করেছে। আরে ইন্ট্রিগাল পোস্ট ফ্যাক্টরি কি হলো? ইন্ট্রিগাল পোস্ট এক মিনিট আমার কাজটা আমায় করতে দিন। আপনি যখন এত বড় প্লিজ আপনি যখন এত বড় বড় অ্যালিগেশন লাগাচ্ছেন আজকে, বেশ ওকে থ্যাংক ইউ। মৃতদেহ নিয়ে যদি ভারতবর্ষের মধ্যে রাজনীতি প্রশ্ন বেশ তবে মনিকাঞ্চন ওকে সাইলেন্স ওকে কোহিনূর enough today, enough মণিকাঞ্চন মণিকাঞ্চন খুব না একেবারে নয়, মণিকাঞ্চন অত্যন্ত প্লিজ মণিকাঞ্চন আপনি যে অ্যালিগেশন দিচ্ছেন, মণিকাঞ্চন আজকে মণিকাঞ্চন এখানে বেশ কইনুর প্লিজ। মণিকাঞ্চন আপনি যে কথাগুলো বলছেন, একের পর এক যে কথাগুলো আপনি মণিকাঞ্চন বলছেন, সেই প্রতিটা কথাতে আপনি বলছেন সবাই রাজনীতি করছেন, বলছেন মৃত্যুকে নিয়ে রাজনীতি করছেন। আজকে আমার প্রশ্ন হচ্ছে অ্যান্টি কলিশন ডিভাইস সেটা এতদিনে কেন বসানো হলো না? সুকান্ত মজুমদার বলছেন আরো সময় লাগবে। আমার প্রশ্ন কতদিন সময় লাগবে? আমার প্রশ্ন কেন এলবিএইচ কোচ ছিল না? এলবিএইচ কোচ রাখার কথা তো আপনারা অনেকদিন ধরে বলছেন। এলবিএইচ কোচ থাকলে তো প্লিজ ডোন্ট টক when I'm talking, একটা কোচের উপর আরেকটা কোচ উঠতো না। এইগুলো কি আপনি দেখতে পাচ্ছেন না মণিবাবু? না আমি তো বলছি যে যা করেছে প্রায় মোর দ্যান 50% ট্রেনে এই অ্যান্টি কলিশন ডিভাইস লাগানো হয়েছে। হয় প্রত্যেকটা ট্রেনে হয়নি, কিন্তু তা বলে 0% কোন ট্রেনেই লাগানো হয়নি। এই যে অ্যালিগেশন তোমরা দিচ্ছ এটা অন্যায় করছো, পাপ করছো। 1 লক্ষ কোটি টাকা এই রাজনীতি চলতে থাকবে, বুঝলেন তো? এই রাজনীতি চলতে থাকবে। যার জামানায় রেল দুর্ঘটনা হবে সে বলবে আমার আগের জামানা দেখুন, সে বলবে ওইটা দেখুন। আমি আপনার কথা বলছি না। এই রাজনীতি ভারতবর্ষে নতুন নয়, কংগ্রেসের জামানায় হয়েছে, বিজেপির জামানায় হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় হয়েছে রেল দুর্ঘটনা। কিন্তু আমাদের এবার সচেতন হতে হবে, সচেতন হয়ে বুঝতে হবে যে এই দুর্ঘটনা হলে সবার বেশি সমস্যায় পড়েন, সবচেয়ে বেশি ক্ষতি হয় আম জনতার, যাত্রীদের। তাই যাত্রীদের সুরক্ষাটাই তো নাম্বার 1 প্রায়োরিটি যে কোনো ট্রান্সপোর্টেশন সার্ভিসের, সেটা এয়ার হোক, রোড হোক কিংবা রেল হোক। রেলকে তাই যেমন সমীর বাবু বললেন চমকের রাজনীতি কিংবা চমকের প্রকল্প না করে এবার একটু যাত্রী নিরাপত্তায় জোর দিতে হবে। আজ এই আশা রেখেই শেষ করলাম। জয় হিন্দ। যারা মারা গেলেন তাদের প্রতি সমবেদনা।